ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এইসব কি? মা মরছে এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে? ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল, খালি যখন ওর মা এসব বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে পোলা ভালা কইয়া, এখন যে তোর জীবনটা নষ্ট করে দিল। ততক্ষণে আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসেই বলতে থাকে, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে ভিতরে এই মার পছন্দে বিয়ে কইরা এখন মা মরতেই ডিভোর্স দিয়ে দিছে। এতক্ষণে বুঝলাম, তাইলে মনে হয় মারে খুশি করার লাগেই বিয়ে করেছিল। এখন মা মইরা গেছে গা, আর বউ ডিভোর্স দিয়ে দিছে। আমি শুধুই অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আছি না, কানতে হইব না তোর, আমরাই তোরে দেখে রাখবো। আমি শুধুই অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি, সব কিছু তো আমার কারণেই হয়েছে, সব দোষ তো আমার, ওনার তো কোনো দোষ নেই। আমার পরিবারের সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সব কিছুতে তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবেন না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলো, এইসব ফাজলামো বন্ধ করো, ডিভোর্স দিছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, মোহরানার সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিয়েছিল, তাই সমস্যা হয় নাই। ও বলে, তবে এখন কি করব? আমি বলি, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি, বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবেন না, আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? আমি বলি, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে আমি কি করছি? তোমার কথা মতোই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলে, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না, আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বলি, পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলতেছো কেন? আমি অত কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলে, ইসলামী শরিয়াত তো বলে মেয়েদের ডিভোর্স হলে 4 মাস, ফিকহের মাসাইলাতে এটাকে 3 তুহুরও বলা হয়। যদিও এটা অনেক দিন আগে পড়েছিলাম, যদি ভুল হয়ে থাকে আমাকে বলে দিবেন দয়া করে। আমি বলি, আমার সেটা প্রয়োজন নেই, ওটা প্রেগনেন্সি শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলে, তুমি বললেই হলো, একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে, কিভাবে শিওর হলে? আমি বলি, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এ কথাটা কিভাবে বলতে পারলে? সে বলে, বলতে পারলাম কি আবার, তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি, না মহামনীষী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে? আমি বললাম, এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনলে না, আমাকে এত অবিশ্বাস হলো তোমার, নাকি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই তোমার? সে বলে, আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না, যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরা উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিক যাব কোনো কিছু মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবেও আমাকে বিয়ে করবে না, আবার পালিয়ে গেলে আমার বাবার সব মানসম্মান ধুলায় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরেও আমি বাধ্য হয়ে ওকে বলি যে হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি, এখন বলো কবে বিয়ে করবে? সে বলে, সেটা আমি কি করে বলবো, তুমিই ঠিক করো, আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বলি, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দেব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবে মানে? দেনমোহরের টাকা কি করছো? আমি বলি, দেনমোহরের টাকা উনি বিয়ের সময়ই পুরোটা দিয়ে দিয়েছিল, ওটা আব্বুর কাছ থেকে আমি নিতে পারবো না। সে বলে, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। আমি বলি, কি বলছো তুমি এসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলে, আমি তো ভাবছিলাম দেনমোহরের 2-1 লাখ টাকা পাবা, ওইগুলো দিয়েই হবে। আমি বলি, তুমি ইদ্যত পালনের কথা সেটা জানো, এটা জানো না যে স্ত্রী নিজে ডিভোর্স দিলে ওটা খোলা তালাক বলে? এতে স্বামীর টাকা দিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? সে বলে, দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও, আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বলি, সম্ভব না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন করলে কেন? সে বলে, তোমার বিয়ের আগে হয়তো বাড়িতে বলতে পারতাম, এখন তুমি একটা ডিভোর্সি মহিলা, ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবার মেনে নিবে? আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব, পরে 2-1 বছর পরে বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমিই টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না, আর আমি আজ থেকে তোমাকে ভালোবাসি না, আমাকে আর ফোন দিবা না। এটা বলেই সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না।
আমি কার জন্য সব ছেড়ে চলে আসলাম, আজ সে আমাকে এই কথা বলতেছে? কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আবার আমার স্বামীর কাছে ফিরে যাই, তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কী বা জবাব দিব ওনার কথাগুলো? আমার চারদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য না করতে পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমার অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই দেখে যেভাবে ৮-৮-১০টা নববিবাহিত মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগন্যান্সির কথা বলতেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে, ভাবি, তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগন্যান্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে তেমন কোনো সম্পর্কই ছিল না। আমার ভাবি বলে, কি বলছো তুমি এসব? ও তোমাকে প্রথম থেকেই মেনে নেয়নি, সেটা তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাই না, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়নি। আমার জন্যই তো এইসব হলো। তাই আমি আর কোনো উত্তর দিতে পারিনি। শুধু বলি, ভাবি, বাদ দিন তো, ওইসব আর বলবেন না। ভাবিও আর কিছু না বলে চলে যায়। পরদিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখন ও আমাকে যেই কথাগুলো বলল, তা শুনে আমার ইচ্ছা করছিল এখনই আমার পায়ের নিচের মাটি দুভাগ করে ঢুকে যাই। আমার আর এই পৃথিবীতে থাকার প্রয়োজন নেই।